ওপরে এই ফ্রোজেন লেকে এবার দেখতে পাবেন কেন এই বছর এটা শেষবারের মতো হতে চলেছে। একজন স্লেডার একটু অন্যদিকে হড়কে গেলেন আর গিয়ে পড়লেন বরফ গলা জলে। বন্ধু আর পরিজনরা সাহায্যে ছুটে এলেন, কিন্তু একের পর এক রেস্কিউয়াররা নিজেরাই আছাড় খেয়ে পড়তে থাকলেন। এখন আমরা এই রেস্কিউয়ারদের একজনের জায়গায় আপনাকে ধরে নিচ্ছি। আপনি একটা ফ্রোজেন লেকে ডুবে যাচ্ছেন, আর বেঁচে উপরে ওঠার জন্য আপনার হাতে কয়েক সেকেন্ড সময় আছে। এই চিলিং ডেথ ট্র্যাপ থেকে কি আপনি বেঁচে ফিরতে পারবেন? আপনি কি করবেন? অপশন এ, যেদিক দিয়ে পড়েছেন সেদিকেই সাঁতার কেটে উঠবেন। অপশন বি, আপনার ভারী কোটটা খুলে জলে ভেসে থাকবেন। নাকি অপশন সি, যেদিকে পড়েছেন তার অন্যদিকে গিয়ে উঠে পড়বেন। এক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি একটা ফ্রোজেন লেকে রয়েছেন, অন্য রেস্কিউয়াররাও হেল্প করতে পারছেন না, আর ঠান্ডা সহ্য করার মতো কয়েক সেকেন্ড সময় রয়েছে। আপনি যখনই হিম শীতল জলে পড়ে যাবেন, আপনার স্কিনের কোল্ড রিসেপ্টরগুলো একটা ইমিডিয়েট ফিজিওলজিক্যাল রেসপন্স করবে, যাকে বলা হয় কোল্ড শক। এটা একটা ভয়ঙ্কর অবস্থা, যাতে হঠাৎ হাঁপানির মতো পরিস্থিতি তৈরি হয়, যেমনটা মাছকে জলের বাইরে আনলে হয়। আপনার হাইপার ভেন্টিলেশন শুরু হয়ে গেছে, আপনার লাংস পর্যন্ত বাতাস যেতে পারছে না, আপনার হার্টবিট আর রক্তচাপ বেড়ে গেছে, আপনার শরীর বুঝতে পারছে হাতে বেশি সময় নেই। একই তাপমাত্রায় বাতাসের তুলনায় ঠান্ডা জল দেহের তাপমাত্রা 25 থেকে 30 গুণ দ্রুত কমিয়ে দেয়, যেন একটা ফ্যান ভার্সেস একটা ফ্রিজার। বরফ গলা জলে জাস্ট 10 মিনিট থাকলে তাতে আপনার হাত আর পা অবশ হয়ে যেতে থাকবে। সময় বয়ে যাচ্ছে, নিজের চয়েস বাছুন। এ, যেদিক দিয়ে পড়েছেন সেই দিকেই সাঁতার কেটে উঠবেন। বি, আপনার ভারী কোটটা খুলে জলে ভেসে থাকবেন। নাকি সি, যেদিকে পড়েছেন তার অন্যদিকে গিয়ে উঠে পড়বেন। তাহলে আপনি কি করবেন? যদি মনে হয় আপনার কোটটার জন্য নিচে তলিয়ে যাচ্ছেন, তাহলে আপনি সেটা খুলে ফেলে উদ্ধার না করা পর্যন্ত জলে ভেসে থাকতে পারেন। কিন্তু আপনি হয়তো জানেন না ওই কোটটা জলে একটা ব্ল্যাঙ্কেটের কাজ করতে পারে, আর এর মধ্যে থাকা বাতাস আপনাকে ভেসে থাকতে সাহায্য করবে। আর আপনি যদি মনে করেন জলে নড়াচড়া করলে শরীর গরম থাকবে, তা কিন্তু নয়। ইনফ্যাক্ট একটা অপোজিট এফেক্ট হবে। আপনি নড়তে শুরু করলেই রক্ত আপনার ঠান্ডা পা দিয়ে চলাচল করে দ্রুত তাপ কমিয়ে দেবে। তবে শুধু এক জায়গায় নড়াচড়া না করার কারণ হলো, এইরকম একটা সার্ভাইভাল সিচুয়েশনে জীবন বাঁচানোর ক্ষেত্রে কারোর উপর নির্ভর করা একেবারেই উচিত নয়। তাই নিজের কোটটা খুলে ফেলে এক জায়গায় ভেসে থাকলে আপনার নিজের মৃত্যুর সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাবে। কাজেই অপশন বি একেবারেই ভুল। অবশ্যই আপনাকে লেক থেকে বেরিয়ে আসতে হবে। এখন প্রশ্নটা হলো, ঠিক কিভাবে? আপনি যে পাতলা বরফের দিক দিয়ে পড়েছিলেন তার উল্টো দিকে গিয়ে শক্ত বরফ খুঁজে দেখতে পারেন, কিন্তু সেটা মোটেও সহজ কাজ নয়। যখন একটা লেক জমাট বাঁধে, বরফ ধার থেকেই জমতে জমতে মাঝখানে আসে। তো আপনি হয়তো ভাবতে পারেন পাড়ের দিকের বরফ বেশি শক্ত হবে, কিন্তু বাস্তবে তা কিন্তু নয়। কারণ পাড়ের দিকের বরফটা পুরনো হয়, আর বরফ পুরনো হলে ক্রিস্টালগুলোর বাঁধনটা আলগা হয়ে পড়ে, যেমন ভেলক্রো ধীরে ধীরে ছেড়ে যায়।
পাড়ের দিকের বরফ পুরো মনে হলেও এটা পুরনো বলে বেশি দুর্বল হয়ে থাকতে পারে। তাই এই সিদ্ধান্তটা নিলে আপনি আবার আগের অবস্থাতেই চলে আসবেন। কাজেই অপশন সিও কোনো কাজে লাগবে না। তাহলে আপনার কি করা উচিত? যদি আপনি এই ফ্রোজেন ডেথ ট্র্যাপ থেকে বাঁচতে চান, সেরা উপায় হলো যেদিক থেকে পড়েছিলেন সাঁতার কেটে সেই দিকেই যান। শুনতে অদ্ভুত লাগলেও আপনি পড়ে গেলে প্রথমে ওপরে ওঠা নিয়ে চিন্তা করবেন না। আপনি খেয়াল রাখবেন যাতে ডুবে না যান। তারপর শরীর যতক্ষণ কোল্ড শকের সঙ্গে লড়াই করছে, আপনি সেই দিকে এগিয়ে আসুন যেখানে পড়ে গিয়েছিলেন। সবচেয়ে শক্ত বরফটা হয়তো সেখানেই রয়েছে পড়ার আগে যেখানে দাঁড়িয়েছিলেন। আর যাই হোক, এটা তখনও আপনার শরীরের ওজন ধরে রেখেছিল। এরপর আপনার হাতে ভর দিয়ে নিজেকে ওপরে টেনে আনুন, আর এই ভিক্টিমের মতো আপনার ওজনটা বরফে ডিস্ট্রিবিউট করে দিন, যেমন সিল মাছরা করে। একবার বেরিয়ে আসার পর যা হোক করে উঠে ছুটবেন না কিন্তু। তার বদলে সাবধানে গর্তটা থেকে বেরিয়ে সরে যান আর আপনার ওয়েটটা বরফে ছড়িয়ে দিন। আপনার যদি হাত দিয়ে ওপরে ওঠার ক্ষমতা না থাকে, আতঙ্কিত হবেন না। জল থেকে যতটা সম্ভব সরে এসে এগিয়ে যেতে থাকুন। যদি হাতটা এক জায়গায় স্থির রাখেন, তাতে হাতটা বরফের সঙ্গে আটকে যেতে পারে, আর এটা একটা ভালো জিনিস। অজ্ঞান হয়ে গেলেও আপনি নিচে তলিয়ে যাবেন না, আর উদ্ধার করার সময়ও পাওয়া যাবে। এই লেকের লোকগুলো বেশ ভাগ্যবান ছিল। পাক্কা 9 মিনিট পরে তাদের সবাইকে নিরাপদে তোলা গিয়েছিল। তবে এই ঘটনার জন্য প্রশাসন